মার্টিন লুথার কিং তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। আজ আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। এই বক্তব্য দেওয়ার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী যাকে অনুকরণ করেছিলেন বা যার উক্তিকে তিনি অনুকরণ করার চেষ্টা করেছিলেন এবং এই বক্তব্য দেওয়ার সময় তিনি তার নাম নিয়েছিলেন যে আই হ্যাভ এ ড্রিমের অনুকরণে তিনি এই কথা বলেছেন, তিনি আর কেউ নন, আমাদের আজকের যে গল্প আমরা পড়বো, যে প্যাসেজ পড়বো আমাদের এইচএসসির জন্য, সেই বিখ্যাত যে স্পিচের বক্তা বা স্পিচ যিনি দিয়েছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র। আমরা মার্টিন লুথার কিং জুনিয়রের এই যে অগাস্ট 28, 1963-তে ওয়াশিংটন ডিসিতে তিনি একটা স্পিচ দিয়েছিলেন যেটা শিরোনাম ছিল আই হ্যাভ এ ড্রিম, এবং অসাধারণ একটা বক্তব্য দিয়েছিল। এই বক্তব্যের একটা অ্যাব্রিজড ভার্সন আমরা আজকে পড়ার চেষ্টা করব, যেটা আমাদের এইচএসসি ফাইনালে যেমন আসবে, অ্যাডমিশনে ভুরি 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 প্রশ্ন আসে। গত কয়েক বছরে অ্যাডমিশনে মিনিমাম 15টা প্রশ্ন আসছে শুধু একটা প্যাসেজ থেকে। সো আমরা খুব ভালো করে এটাকে পড়ার চেষ্টা করবো যাতে আমাদের একাডেমিক এবং অ্যাডমিশন দুইটাই কভার হয়ে যায়। আসো, দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি। এই যে মাঝখানে ছোট ছোট ডট দিয়ে যেই বাক্যগুলোর মাঝখানে আমরা অনেকগুলো দেখবো, এইখানে ডট, এইখানে ডট, এই জিনিসগুলো, এই একটা প্যারা শেষে ডট, এর মানে হচ্ছে হঠাৎ করে কোনো একটা অংশ, যেহেতু অ্যাব্রিজড ভার্সন বলেছে, মানে সংক্ষিপ্ত রূপ, শর্ট অ্যান্ড লেসেন একটা রূপ, এই জিনিসগুলোর মানে হচ্ছে আমি যে কোনো একটা অংশকে ছেড়ে দিয়েছি। হতে পারে একটা লাইন, হতে পারে 2-3টা লাইন, হতে পারে একটা প্যারা পুরোটা। এই ধরনের জিনিসগুলাকে প্রশ্ন আসছিল গত বছর খুলনা বিশ্ববিদ্যালয়ে। এই যে ডটগুলা, এদেরকে কি বলা হয়? এই ডটগুলোকে বলা হচ্ছে এলিপসিস। কি বলা হয়? এলিপসিস। ঠিক আছে, এলিপসিস নামে ডাকা হয়। এই যে প্রশ্ন এত ভেতর থেকে আসে, এইগুলো আসলে কোথাও পাওয়া যায় না টেক্সট ছাড়া। এই এলিপসিসগুলোকে আমরা দেখবো যে কী কাজে ব্যবহৃত হয়। বাক্যের কোনো একটা নির্দিষ্ট অংশকে ছেড়ে দেওয়ার জন্য সংক্ষেপে এলিপসিস বলা হয়। এদেরকে সিঙ্গুলার, আর যদি অনেকগুলো থাকে তাহলে প্লুরাল আছে, আমরা এগুলো এলিপসিস বলি। দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি। নিগ্রোরা এখনও স্বাধীন না। দ্য লাইফ অফ নিগ্রো ইজ স্টিল স্যাডলি ক্রিপলড। আমরা জানি বি ভার্বের পরে অনেক গ্রামার থাকবে আজকে। বি ভার্বের পরে আমরা জানি সাধারণতই অ্যাডজেটিভ বসে, তাহলে বসলো ক্রিপলড, লাইফ ইজ ক্রিপলড, প্যাসিভ হয়েছে, সেটাও ঠিক আছে, কিন্তু তাইলে তার আগে যেইটুকু আছে পুরোটাই কেমনে ক্রিপলড হয়ে আছে? স্যাডলি ক্রিপলড। কতক্ষণ ধরে? স্টিল ক্রিপলড। এই দুটো অংশই এই ক্রিপলড অ্যাডজেটিভকে মডিফাই করেছে। দ্যাটস ওয়াই যখন অ্যাডজেটিভকে কেউ মডিফাই করে তারা কি হিসাবে বসে? তারা বসে হচ্ছে অ্যাডভার্ব হিসাবে বাক্যে। তাহলে নিগ্রো লাইফটা স্টিল স্যাডলি ক্রিপলড কিসের মাধ্যমে? বাই দ্য ম্যানাকলস অফ সেগ্রিগেশন অ্যান্ড চেইনস অফ ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন অর্থটা আমরা খুব পরিচিত আমাদের কাছে। ডিসক্রিমিনেশন শব্দের অর্থ হচ্ছে বৈষম্য, সেপারেশন, সেগ্রিগেশন। তার মানে যাহাই ডিসক্রিমিনেশন তাহাকে আমরা সেগ্রিগেশন বলতে পারি। ভাইস ভার্সা, সেপারেশন বুঝায়, অপারেশন বুঝায়। এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, কী কী ব্যবহার করতে পারবো? সেপারেশন বুঝাবে, অপারেশন বুঝাবে, এই ওয়ার্ডগুলোকে আমরা ব্যবহার করতে পারবো। অন্যায়, অবিচার, ডিসক্রিমিনেশন, বিচ্ছেদ, সেপারেশন, এই জিনিসগুলোকে বোঝায়। এই তাদেরকে ক্রিপলড করে রাখা হয়েছে, ডিজেবল করে রাখা হয়েছে। ক্রিপলের মিনিং দিতে ভুলে গেছি। ডিজেবল করে রাখা হয়েছে, তাদেরকে ক্যাপটিভ করে রাখা হয়েছে, বন্দি করে রাখা হয়েছে। কিভাবে? ডিসক্রিমিনেশন এবং সেপারেশনের শিকল দ্বারা। চেইন শব্দটার অর্থই হচ্ছে ম্যানাকলস। ঠিক আছে, আমরা চেইন কথাটাকে ম্যানাকলস হিসাবে ব্যবহার করতে পারবো। চেইনস অফ ম্যানাকলস অফ সেগ্রিগেশন এবং চেইনস অফ ডিসক্রিমিনেশন। অর্থাৎ যেই পরিমাণ বৈষম্য করা হচ্ছে নিগ্রোদের সাথে, তৎকালীন সমাজের কথা বলা হচ্ছে উনি যখন বক্তব্য দিচ্ছেন, এই নিগ্রোদেরকে তাদের হাত পা বৈষম্যের শিকল দিয়ে বেঁধে, সেপারেশনের শিকল দিয়ে বেঁধে তাদেরকে এক জায়গায় ফেলে রাখা হয়েছে যাতে তারা নড়তে না পারে, তারা ফ্রি না। পুরো লেসন জুড়ে আমরা দেখব মার্টিন লুথার কিং এত সুন্দর সুন্দর উপমা ব্যবহার করবেন, এত অসাধারণ সব বাক্যের গঠন, বাক্য শৈলী তিনি দেখাবেন। এটা আমাদের রিটেনের ক্ষেত্রেও কাজে লাগতে পারে। দ্য নিগ্রো লিভস অন আ লনলি আইল্যান্ড অফ পভার্টি ইন দ্য মিডস্ট অফ ভ্যাস্ট ওশান অফ ম্যাটেরিয়াল প্রসপারিটি। আমার সবচেয়ে ফেভারিট লাইনগুলোর মধ্যে একটা এই গল্পের। আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই উনি কি বলছেন। উনি বলছেন একটা ওশানের কল্পনা করছেন। ধরে নেই এটা একটা ওশান, ঠিক আছে? ওশান সবসময় মনে রাখবা, আমরা যখন লিটারেচারে পড়বো তখন ওশান মানে হচ্ছে সমৃদ্ধি। ঠিক আছে, ওশান মানে হচ্ছে, আমি একটু বাংলা লিখি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওশান মানে হচ্ছে সমৃদ্ধি, যত সমৃদ্ধির জায়গা সেটা হচ্ছে ওশান। কারণ সাগরে তুমি ইমাজিন করো, সাগরে তো খনিজ থাকে, মিনারেল থাকে, মাছ থাকে, প্রবাল থাকে, থাকে নাকি তেল থাকে, হ্যাঁ। কিন্তু
এই একটা ছোট্ট আইল্যান্ড যদি তার মাঝখানে থাকে, যে এইটুকু একটা আইল্যান্ড, সেন্ট মার্টিনস ধরো, এখানে দুই একটা গাছপালা ছাড়া, একটু ঘন বন জঙ্গল আর একটু মাটি, এছাড়া আর কিছু নাই, তাহলে এই সমুদ্রটার আশপাশ দিয়ে এই দ্বীপটার আশেপাশে সব কিছুতে আমরা দেখব সমৃদ্ধি আর সমৃদ্ধি আর সমৃদ্ধি, প্রসপারিটি, ডেভেলপমেন্ট, প্রোগ্রেস। কিন্তু এই দ্বীপটুকু, অনলি এই অংশটুকু সবসময় আমরা দেখব আইল্যান্ড হচ্ছে একটা ছোট্ট জায়গা, যেটাকে একাকিত্ব বোঝায়। হ্যাঁ, সেটাকে কি বোঝায়? একাকিত্ব বোঝায়, একাকিত্ব বোঝাচ্ছে। তার মানে এই জায়গায় উন্নতি নাই। সমুদ্র যত সমৃদ্ধ, দ্বীপ তত অনুন্নত। এইবার আসো, উনি কি বলছেন? উনি বলছেন নিগ্রো লিভস অন আ লনলি আইল্যান্ড অফ পভার্টি। দারিদ্র্যের একটা শূন্য অঞ্চলে, একাকী অঞ্চলে সে বসবাস করে, ইন দ্য মিডস্ট অফ ভাস্ট ওশান অফ ম্যাটেরিয়াল প্রসপারিটি। যেখানে আমেরিকান সোসাইটি ম্যাটেরিয়ালি এত প্রসপার্ড হয়ে গেছে, তাদের এত ধন সম্পদ, এত ঐশ্বর্য, পড়াশোনায় তারা এত অ্যাডভান্সড, টেকনোলজিক্যালি তারা অ্যাডভান্সড হচ্ছে। 1963 অলরেডি টেকনোলজি আসতেছে, অন্যান্য শিল্প কারখানাতে তারা এত অ্যাডভান্সড, পুরো জাতি আগে যাচ্ছে। ওশানের মতো, এই যে ওশানের যে অবস্থা, আমেরিকার সবার অবস্থা এরকম, কিন্তু নিগ্রো বসবাস করতেছে একটা ছোট্ট আইল্যান্ডে, আইল্যান্ড অফ পভার্টি, যেখানে দারিদ্র্যে ভরা। ঠিক আছে? দ্য নিগ্রো স্টিল ল্যাঙ্গুয়েজ ইন দ্য কর্নার অফ আমেরিকান সোসাইটি। তাদেরকে ল্যাঙ্গুয়েজ করে রাখা হয়েছে। ল্যাঙ্গুয়েজ মানে কোণঠাসা করে রাখা, সাইড অ্যাপার্ট। ঠিক আছে? তাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে। স্টিল ল্যাঙ্গুয়েজ ইন দ্য কর্নার অফ আমেরিকান সোসাইটি। ডাউন টাউন বলে একটা শব্দ তৈরি হয়েছে এরপরে, যে শহরতলিতে যারা থাকে, আমরা এখনও ব্যবহার করি এগুলা, যে বস্তি এলাকাকে বলি, যে ওইখানে মানুষজন দেখবে বস্তির পাশেই সবচেয়ে বড় বড় বিল্ডিংগুলো থাকে। পৃথিবীর সবচেয়ে বড় যে বস্তি ভারতে, সম্ভবত ধারাবি নামে একটা বস্তি আছে, আমি নামটা এক্স্যাক্টলি ভুলে গেছি, চেক করে নিও। ওই বস্তির ওই বস্তির ঠিক পাশে ভারতের সবচেয়ে বড় আবাসন প্রকল্প, মানে হাই রেজ বিল্ডিং, 100 তলা 50 তলা বিল্ডিংগুলোর ঠিক পাশেই হচ্ছে একটা বড় বস্তি, যেখানে স্লামডগ মিলিয়নিয়ারের হয়েছিল, মানে সেট বানাইছিল। তাহলে এইরকম অবস্থায় আমেরিকান সোসাইটির একটা কোনায় তাকে ঠেলে দেওয়া হচ্ছে, অ্যান্ড ফাইন্ড হিমসেলফ অ্যাজ অ্যান এক্সাইল। সে তার নিজেকে কি অবস্থায় পাচ্ছে? নির্বাসিত। এক্সাইল মানে হচ্ছে নির্বাসিত অবস্থায় পাচ্ছে, ইন হিজ ওন ল্যান্ড। তারই নিজের জায়গা এটা, তার বাপদাদা এখানে ছিল, সে এইখানেই আছে, এটাই তার দেশ, তার পাসপোর্ট আছে, তার সব কিছু আছে, সেই দেশের নাগরিক, কিন্তু তার মনে হচ্ছে যে আমি নির্বাসিত। নির্বাসনে যখন কেউ থাকে তখন সে ক্যাপটিভ থাকে, একাকী থাকে। সো উই হ্যাভ কাম হেয়ার টুডে টু ড্রামাটাইজ আ শেমফুল কন্ডিশন। আমরা এমন একটা শেমফুল কন্ডিশন, ন্যাক্কারজনক, লজ্জাজনক অবস্থার বর্ণনা দিব। ড্রামাটাইজ মানে শো করা অর্থে এখানে, যদিও ড্রামাটাইজ মানে নাটক করা, বাট এইখানে উনি বলছেন, যে স্টেজে উনি দাঁড়াইছেন, এই স্টেজে দ্বারা উনি বলতেছেন যে আমরা এখানে আজকে কি করব? পারফর্ম করা মানে হচ্ছে এখানে ইলাস্ট্রেট করব বা ডেমনস্ট্রেশন দিব আমরা। ঠিক আছে? ডেমনস্ট্রেট হিসাবে এটাকে ব্যবহার করতে পারি, ওয়ার্ডটাকে এই জায়গায় আমরা এখানে ডেমনস্ট্রেট করব। আর শেমফুল কন্ডিশন, তাহলে কন্ডিশন নাউন, শেমফুল হচ্ছে তাহলে কি হিসাবে? এখানে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে, যে কন্ডিশনটা কেমন, শেমফুল কন্ডিশন, একটা ড্রামাটাইজ করব আমরা। আচ্ছা, I say you today, my friends, even though we face difficulties of today and tomorrow, I still have a dream. আমার একটা স্বপ্ন আছে। I still dream, it is a dream deeply rooted in American dream. এটা আমেরিকার স্বপ্নের সাথে এইটা কানেক্টেড, রুটেড, প্রথিত। আমেরিকা যখন প্রতিষ্ঠিত হয়েছিল 1776 সালে, ইংল্যান্ডের পরাধীনতা থেকে যখন তারা বেরোচ্ছে, তখন আমেরিকান ড্রিম নামে একটা টার্ম তৈরি হয়েছে, যে এইখানে আমেরিকান ড্রিম প্রতিষ্ঠিত হবে। এখন এটা আমরা ইউজ করি যখন মানুষ দেশ থেকে বিদেশে যায়, তখন মানে আমেরিকায় কেউ যাইতে চাইলে আমেরিকান ড্রিম লিভ করতে চায়, এটা তারা প্রতিষ্ঠা হতে এখনও চলে, এটা মানে 21 শতাব্দীতে এসব। যাচ্ছি পরে এই একটা লাইন থেকে, এই যে ইভেন দো বিউপিতে প্রশ্ন আসছিল 2023-24 সেশনে। ঠিক আছে? আসো, ইট ইজ এ ড্রিম ডিপলি রুটেড, এই লাইন থেকে বিউপিতে আবারও প্রশ্ন আসছে তারপরের বছর। প্রত্যেক বছর বিউপিতে, যারা বিউপিতে পরীক্ষা দিবা এবং ঢাবিতে পরীক্ষা দিবা, এখান থেকে একটা প্রশ্ন অলমোস্ট কমন পাওয়া যাবে যে কোনো ইউনিটে। ঠিক আছে? I have a dream that one day this nation will rise up and live out. এই অঞ্চল থেকেও, মানে এই একটা লাইন থেকেও বিউপিতে প্রশ্ন আছে 3 বার। বিশ্বাস না হয় আমাদের বিউপির প্রশ্ন সাজেশন দেয়া আছে, মানে অ্যানালাইসিস করা আছে, ইউটিউবে দেখে নিও। এইটা তার ট্রু মিনিংয়ের উপরে প্রতিষ্ঠিত। উইল রাইজ আপ অ্যান্ড লিভ আউট, ডিরেক্ট প্রশ্ন তুলে দিয়ে দিছে বিউপি, যেখানে রাইজ আপ পরে গ্যাপ,
এখন তুমি লিভ আউট, আন্ডারস্ট্যান্ড, হোয়াট এভার, 4টা অপশন দেওয়া ছিল, 4টাই অর্থগত রাইট, কিন্তু সঠিক উত্তর হচ্ছে এটা, কারণ টেক্সট থেকে প্রশ্ন আসছে। তাহলে আমার ড্রিম এইটা যে এই নেশন, জাতি একদিন রাইজ আপ অ্যান্ড লিভ আউট দ্য ট্রু মিনিং অফ ইটস ক্রিড। এইটা তার বিশ্বাসের, ক্রিড শব্দটাকে দাগ দাও, এটা একটা অসাধারণ শব্দ, এগুলো ভোকাবুলারি দেখবা যে তোমাদের আসে। ক্রিড একটা মূল শব্দ, আরবিতে আমরা যেটাকে বলি মাজদার। এই ক্রিড শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস, আইডিয়া, বিলিফ, এই জায়গাটা, ঠিক আছে? কিন্তু এখান থেকে অনেকগুলো শব্দ উৎপত্তি হয় ক্রিড দিয়ে, এখান থেকে আমরা আস্তে আস্তে বের করি ইনক্রেডিবল, হ্যাঁ, ইনক্রেডিবল। আর হইতে পারে ক্রিড থেকে ক্রেডুলাস, বিশ্বাস, বিশ্বাস নিয়ে যত অবিশ্বাসী, বিশ্বাসী, বিশ্বাসযোগ্য, বিশ্বাস নির্ভরতা, বিশ্বাস করা, বিশ্বাস না করা, সব ওয়ার্ড এই ক্রিড থেকে শুরু হয়। ইনক্রেডুলাস, ক্রেডুলাস, ক্রেডিবিলিটি, ইনক্রেডিবিলিটি, যা আছে সব কিছুই ক্রিড দ্বারাই, এইটা মূল জায়গা থেকে আস্তে আস্তে শব্দগুলো সাবজেক্ট প্রিফিক্স যুগ হয়ে তৈরি হয়। তাহলে এই বিশ্বাসের মূল জায়গা হচ্ছে ক্রিড। তারা এইটা বিশ্বাস করবে, দ্য হোল ট্রুথ টু বি সেলফ এভিডেন্ট দ্যাট অল ম্যান আর ক্রিয়েটেড ইকুয়াল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই জায়গা থেকে তোমাদের এক্সপ্লেনেশন আসতে পারে, প্রত্যেকবারই সম্ভাবনা থাকে, এবারও সম্ভাবনা থাকবে। তাহলে এইটা হচ্ছে আমেরিকান ড্রিম, যেটা সেটাই হচ্ছে এইটা। যখন ব্রিটিশরা তাদেরকে অত্যাচার চালাইতো, তখন তারা এই ড্রিম দেখছে। কি আমেরিকান ড্রিম? অল ম্যান আর ক্রিয়েটেড ইকুয়াল। এই হচ্ছে আমেরিকান ড্রিম, সকল মানুষ সমান। এখন এসে আমরা দেখতেছি সকল মানুষ সমান না, নিগ্রোদেরকে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে সোসাইটির এক কোণায় ঠেলে দেওয়া হচ্ছে। তারা একটা ছোট্ট দ্বীপে বসবাস করতেছে দারিদ্রের, যেখানে ম্যাটেরিয়াল প্রসপারিটি আশপাশ ভরা, তাদেরকে ডিসক্রিমিনেশনের চেইন দ্বারা আটকায় রেখে ক্রিপল্ড করা হচ্ছে। এই কন্ডিশনটার কথাই তিনি বলার চেষ্টা করেছেন। আই গেস আমার পয়েন্ট ক্লিয়ার। আসো, I have a dream that one day on the red hills of Georgia, কিছু জায়গার নাম আসবে, আমাদের এত মাথা ব্যথার কিছু নাই। জর্জিয়া রেড হিলসে the sons of former slave and the sons of former slave owners will be able to sit down together at a table of brotherhood. অসাধারণ লাইন, অসাধারণ লাইন। A table of brotherhood, তারা ভ্রাতৃত্বের টেবিলে একসাথে বসবে। কারা? আগে যারা ছিল স্লেভ ওনার এর সন্তান, ঠিক আছে, এবং স্লেভের সন্তান। নিয়ম ছিল যে স্লেভরা তাদের মাস্টারের আশেপাশে যাইতে পারবে না, দূরে দূরে থাকবে, তাদের উচ্ছিষ্ট খাবে। সেইখানে বলা হচ্ছে যে তারা একই টেবিলে বসে খাবে। বাংলাদেশে এখন আসে, বাসার কাজের বউয়ের আমরা ডাইনিং টেবিলে বসতে দিই না, তাকে মানুষ হিসেবে আমরা ট্রিট করতে চাই না, বা কোনো একটা সংকোচ বোধ করি। যে যতই উন্নত মানুষই সামহাও তার সাথে হ্যান্ডশেক করতে চায় না। বাসার যেই লোকটা ময়লা নিয়ে যায়, ময়লা নেওয়ার সময় হ্যান্ডশেক করার দরকার নাই, মসজিদে সে আমাদের পাশে দাঁড়ালে আমাদের মনে হয় সামথিং ইজ রং। এইটা মানুষের, মানে মানুষ যত উঁচু হইতে থাকে আস্তে আস্তে সামাজিক স্তরে, তত মানুষের নাক বড় হইতে থাকে অহংকারের জায়গায়, ঠিক আছে? সো এইটা উনি বলতেছেন যে এটা থাকবে না জর্জিয়াতে। আই হ্যাভ আ ড্রিম ওয়ান ডে ইন স্টেট অফ মিসিসিপি, মিসিসিপি নামে যে জায়গাটা, যেটা তোমাদের পরিচিত অঞ্চল হওয়ার উচিত, দ্য স্টেট সোয়েলচারিং উইথ দ্য হিট অফ ইনজাস্টিস। আসো একটু গ্রামার ধরি, তারপরে মিনিং ধরি। স্টেট কথাটা হচ্ছে একটা নাউন, হ্যাঁ, এই নাউনটা কেমন, যেটা সোয়েলটারিং উইথ দ্য হিট অফ ইনজাস্টিস, যা যা আছে এইটুকু নিলাম, ঠিক আছে? সোয়েলটারিং শব্দের অর্থ হচ্ছে ঝলসে যাওয়া, সিজলিং হচ্ছে যেটা, হ্যাঁ, সোয়েলটারিংকে আমরা বলতে পারি সিজলিং, যেটা সিজলিং, ঝলসে যাচ্ছে, হ্যাঁ, যে এমন একটা রোদে ঝলসে যাওয়া। তাহলে স্টেটের অবস্থা বর্ণনা করছে না? তাহলে নাউনের দোষগুণ অবস্থা যখন বর্ণনা করে, তাকে আমরা কি ডাকি ভাইয়া? তাকে আমরা ডাকি হচ্ছে অ্যাডজেটিভ। কোন ধরনের অ্যাডজেটিভ? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা শব্দ আছে যেটার মধ্যে কোনো ভার্ব নাই, ফাইনাইট ভার্ব নাই, তাহলে এটা একটা অ্যাডজেটিভ ফ্রেজ। আর যেই অ্যাডজেটিভ ভার্ব অন আইএনজি দ্বারা তৈরি হয়, তাকে আমরা ডাকি হচ্ছে, এবং অ্যাডজেটিভের কাজ করে, সেটাকে আমরা ডাকি হচ্ছে পার্টিসিপল। যদি নাউনের কাজ করে তাহলে সেটা হয়ে যায় হচ্ছে জিরান্ড, আর যদি অ্যাডজেটিভের কাজ করে তাহলে সেটা পার্টিসিপল, এবং তার আশপাশে যা আছে সবাই মিলে তৈরি হয় একটা অ্যাডজেটিভ ফ্রেজ। অসংখ্য গ্রামার এখানে লুকায় আছে। ওই মিসিসিপি যেইটা ঝলসে যাচ্ছে ইনজাস্টিস, অন্যায়ের তাপে, সোয়েলটারিং উইথ দ্য হিট অফ অপারেশন, যেটা অত্যাচারের তাপে ঝলসায়া যাচ্ছে, একটা স্টেটকে বর্ণনা করতেছে যে এই স্টেট অত্যাচারের তাপে ঝলসে যাচ্ছে, সেই স্টেটটা উইল বি ট্রান্সফর্ম ইনটু আ ওয়েসিস অফ ফ্রিডম অ্যান্ড জাস্টিস। অসাধারণ লাইন, যে এইটা এক সময়, ওয়েসিস শব্দের অর্থ হচ্ছে উদ্যান, মরুদ্যান। মরুভূমিতে যখন সব কিছু ঝলসায় যায়, তখন যদি একটা গাছ কেউ খুঁজে পায়, ছোট্ট একটা উদ্যান যদি খুঁজে পায়, সেই সময় একটা মানুষের যেই পরিমাণ আনন্দ লাগে, এই মিসিসিপি
অত্যাচারে পুড়ে যাচ্ছে, অন্যায় পুড়ে যাচ্ছে, একসময় এটা জাস্টিস এবং ফ্রিডমের, স্বাধীনতার মরুদ্যান হিসাবে তৈরি হবে, যে আমেরিকার কোথাও কিছু না থাকলেও ওই অঙ্গরাজ্যটা ঠিকঠাক থাকবে। কি অসাধারণ উপমা ব্যবহার করা, ঠিক আছে। আই হ্যাভ আ ড্রিম দ্যাট মাই 4 লিটল চিলড্রেন উইল, দেখো আমরা একটা ভুল করি প্রায়শই, তোমরা যখন লিখো, এই যে 4 আছে, তারপর এখানে চিলড্রেন, মাঝে মাঝে আমাদের মনে হয় যে বোধহয় এটা ভুল, 4-এর পরে তো ভাইয়া চিলড্রেন্স হবে। না, চিলড্রেন চাইল্ডেরই বহু বচন, এটা সিঙ্গুলার হচ্ছে চাইল্ড, চাইল্ড থেকে আসছে হচ্ছে চিলড্রেন, ইয়ার যোগ হয়। কিছু শব্দ আছে যেগুলোর সাথে এস বা এস বসে না, অনিয়মিতভাবে এন বসে, যেমন ব্রাদার থেকে ব্রাদার এন, ব্রাদারের সাথে যদি ব্রাদার্স হয় ব্রাদার এনও একটা শব্দ আছে, চাইল্ড থেকে চিলড্রেন, ঠিক আছে। এরকমভাবে একদিন তারা উইল লিভ আ নেশন, ইন আ নেশন, একটা নেশনে তারা বসবাস করবে, where there will be no judge, there will not be judged by their color of the skin but the content of their character। এইটাও একটা অন্যতম জায়গা যেখান থেকে আচ্ছা দেখো এখানে where থেকে আমি দাগ দিচ্ছি, দে, এটুকু হচ্ছে তোমাদের এক্সপ্লেনেশনের, যে তাদের চরিত্রের গুণাবলী দিয়ে, চারিত্রিক গুণাবলীর মাধ্যমে তাদেরকে জাজ করা হবে, স্কিন কালার দিয়ে জাজ করা হবে না, এমন একটা দেশে তারা বসবাস করবে। নেশনটা হচ্ছে নাউন, নাউনের কি অবস্থা বর্ণনা করছে, নাউন সম্পর্কে একটা তো আলাদা, নাউনকে গুণান্বিত করছে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ভাইয়া, যেহেতু একটা ক্লজ মেকার আছে এবং ইয়ে আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, উপরে ছিল অ্যাডজেক্টিভ ফ্রেজ, এখন হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আই হ্যাভ আ ড্রিম দ্যাট ওয়ান ডে ডাউন ইন আলাবামা, আরেকটা শহরের কথা বলতেছে, আলাবামাতে কি হবে, উইথ দ্য ভিশাস রেসিস্ট, এখানে লোকজন খুব রেসিস্ট, স্কিন কালার নিয়ে অনেক কথা বলে বা অত্যাচার করে, উইথ ইটস গভর্নর হ্যাভিং হিজ লিপস ড্রিপিং দ্য ওয়ার্ডস, ড্রিপিং মানে হচ্ছে সবসময় ক্ষয়ে ক্ষয়ে পড়ে, ইন্টারপোজিশন, নালিফিকেশন, বাদ করে দিব সব, দখল করে দিব সব। উদাহরণ দিয়ে বুঝাই, প্রাইভেট ব্যাচেগুলো খুব ভালো করে, তোমাদের যেহেতু রিভিশন খুব একটা ভিতরে যাব না আমি, তোমরা শামীম ওসমানের কথা তোমাদের মনে আছে, অন্যতম খুনি এবং স্বৈরাচারের দোসর, সেটা কথা বলতো খেলা হবে, কিছুতে কিছু না হবে খেলা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী যে মানে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত খুনি আসাদুজ্জামান কামাল ছিল, যে স্বৈরাচারের দোসর, এই খুনি সবসময় একটা কথা বলতো, তদন্ত করা হচ্ছে এই ঘটনা, তারপর আমরা জানাবো। আর কোনোদিন তদন্তের রিপোর্ট তোমরা কিন্তু দেখো নাই। এই যে কথাগুলা, খেলা হবে, তদন্ত হচ্ছে, এগুলাই বলে অত্যাচারী শ্রেণীরা। এইখানকার যে গভর্নর ছিল সেও একই কাজ করতো, সে সব সময় বলতো আরে মানে অধিকার চাইছে, ইন্টারপোজিশন, নালিফিকেশন, বাদ এইগুলা দখল করে নিব সব, এগুলা কালোদের কোনো কিছুই দেওয়া হবে না। এই জায়গায় ডাউন ইন আলাবামা দেয়ার একদিন ঘটবে এটা, লিটল ব্ল্যাক বয়েজ অ্যান্ড ব্ল্যাক গার্লস উইল বি এবল টু জয়েন হ্যান্ডস উইথ লিটল হোয়াইট বয়েজ অ্যান্ড হোয়াইট গার্লস অ্যাজ সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, যে তারা ভ্রাতৃত্বের বন্ধনে, ভাই এবং বোন হিসাবে, কালো কালো ছেলেরা, কালো কালো মেয়েরা সাদা সাদা ছেলেদের সাথে, সাদা সাদা মেয়েদের সাথে হাতে হাত ধরে ভাই বোনের মতো হাঁটবে, স্কিন কালার দিয়ে তারা জাজড হবে না। কোথায়? ডাউন ইন আলাবামা, যেখানে এখন এটা ঘটে। আচ্ছা, আই হ্যাভ আ ড্রিম টুডে, আমার একটা স্বপ্ন আছে। আই হ্যাভ আ ড্রিম দ্যাট ওয়ান ডে দ্য ভ্যালি শ্যাল বি এক্সল্টেড, দ্য ভ্যালি শ্যাল বি এক্সল্টেড, ভ্যালি এবং মাউন্টেন, এভরি মাউন্টেন শ্যাল বি মেড লো। ভ্যালি এবং মাউন্টেনের পার্থক্য না বুঝলে এটা বুঝবা না, আসো বুঝাচ্ছি। দেখো আরেকটা স্লাইড নিচ্ছি। মাউন্টেন কেমন হয়, তোমরা পাহাড় দেখছো কিনা, না দেখলেও অন্তত মানে কল্পনা তো করতে পারো, বা ছবি দেখছো, পাহাড় হয় এরকম, ঠিক আছে, এরকম মাঝখান দিয়ে, দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে সবসময় একটা ছোট্ট যাতায়াতের রাস্তা থাকে, এদিক দিয়ে মানুষ যাওয়া আসা করে। এই উঁচু উঁচু জায়গাকে গুলা হয় হচ্ছে মাউন্টেন, এইটাও মাউন্টেন, এইটার নাম হচ্ছে ভ্যালি, ঠিক আছে, এটার নাম হচ্ছে ভ্যালি। এখন উনি বলতেছেন এভরি ভ্যালি শ্যাল বি এক্সল্টেড, এক্সল্টেড মানে রাইজ আপ, ঠিক আছে, হ্যাঁ এক্সল্টেড মানে রাইজ আপ, টু ক্লাইম্ব। আর মেড লো, লো মানে তো বুঝছো নিচু হওয়া, এটা ইনক্রিজ করা, এটা ডিক্রিজ করা। আর উনি যেটা বলছেন, উনি বলছেন যে তাইলে যেই ভ্যালিগুলো আছে, মাউন্টেনগুলো আছে, এগুলো ছোট হয়ে যাক, এগুলোর মাথা কমায় দাও, ভ্যালির মাথা কমায়, মানে মাউন্টেনের মাথা কমায় দাও, এবং এইখানে ভ্যালি যেগুলো আছে এক্সল্টেড, এগুলোকে আরেকটু উঁচু করে দাও। তাহলে কি হলো ভাইয়া, উপমাটা বুঝছো কি না? উপমা হচ্ছে যে এইখানে এসে আমরা দেখব এদের যদি একটু মাথা কমায় দেই এবং এর মাথা যদি একটু বাড়ায় দেই, তাহলে এইখানে ঠিক এই জায়গাটা একটা সামাজিক সাম্য তৈরি হবে। মানে এই ভ্যালি যারা, তারা হচ্ছে স্লেভদেরকে বোঝাচ্ছে, নিগ্রোদেরকে বোঝাচ্ছে, তাদের সামাজিক মান নিচু, আর এই যে শ্বেতাঙ্গদের মান উঁচু, এরা যদি একটু নিচে নামে, নিচে মানে তাদের নিজের অহংকারটা ছাটায়, আর এদের লাইফস্টাইলটা যদি আর একটু উঁচু করা যায়,
তাইলে এখানে একটা সাম্য তৈরি হয়। এই পয়েন্টটা হচ্ছে সামাজিক সাম্যের জায়গা। উদাহরণ দিচ্ছেন এইভাবে, ঠিক আছে? এভরি রাফ প্লেস উইল বি মেড প্লেন অ্যান্ড ক্রুড প্লেস শ্যাল বি মেড স্ট্রেট। আঁকা বাঁকা পথকে সোজা করতে হবে, এবড়ো থেবড়ো পথকে সহজ করে দিতে হবে, সমান করে দিতে হবে। অ্যান্ড দ্য গ্লোরি অফ লর্ড শ্যাল বি রিভিল্ড। উনি একজন পাদ্রী ছিলেন, খ্রিস্টান পাদ্রী। দ্যাটস ওয়াই উনি দেখা গেছেন যে ক্রিশ্চিয়ানিটির মানে ওই বাইবেলের কিছু রেফারেন্স উনি দিতেন কথার সময়, এবং উনি বলছেন যে লর্ডের গ্লোরি রিভিল হবে এবং এভরি ফ্ল্যাশ, এখানে হচ্ছে মানুষ বসে বসে সেটা মানুষরা সেটা দেখবে। দিস ইজ দ্য হোপ, দিস ইজ দ্য ফেইথ। এই ফেইথটা নিয়ে ওই যে প্রথমে বলছিল, এই ফেথ কোনটা? এই যে অল ম্যান আর ক্রিয়েটেড ইকুয়াল। এই ফেথটা নিয়ে উনি বলছেন দ্যাট আই উইল গো ব্যাক টু সাউথ উইথ। এইখান থেকে ডিইউতে বা এ ইউনিট বলো ডি ইউনিট বলো যাই বলো বি ইউনিট বলো, এখান থেকে প্রশ্ন আসবে, এক্সপ্লেনেশন, ঠিক আছে? এক্সপ্লেনেশনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট হবে যে আমি এটা নিয়ে সাউথে ফিরব। উনি সাউথ থেকে আসছেন, উনি সাউথে যাবেন আবার। দিস ইজ দ্য হোপ। আচ্ছা, উইথ দিস ফেথ উইল বি এবল টু হিউ আউট। আবারও বলতেছেন অসাধারণ কথা, আমরা হতাশার পাহাড় থেকে, মাউন্টেন অফ ডিসঅ্যাপিয়ার থেকে স্টোন অফ হোপ তুলে নিয়ে আসতে পারবো। পাথর তো পাহাড় থেকে কাটে, তাই না? তো আমেরিকার অবস্থা উনি বলতেছেন যে এটা হতাশার একটা পাহাড় তৈরি হয়েছে এই জায়গায়, কিন্তু এই আশাটা নিয়ে, এই স্বপ্নটা নিয়ে আমরা একটা ছোট্ট পাথর বের করতে পারবো আশার। তারপরে আরও বড়, আরও বড়, আরও বড়, একসময় আমরা এই ডিসঅ্যাপিয়ার করে মানে মাউন্টেনটাকেই নষ্ট করে ফেলবো, আমরা আর কোনো হতাশা থাকবে না। উইথ দিস ফেথ উইল বি এবল টু ট্রান্সফর্ম দ্য জ্যাংলিং ডিসকর্ড অফ দ্য নেশন ইন্টু আ বিউটিফুল সিম্পনি। আমার সবচেয়ে ফেভারিট লাইন যেটা, এটা হচ্ছে এটা আগে একটা দিছিলাম এবং এটা হচ্ছে সবচেয়ে ফেভারিট, যে আমরা জ্যাংলিং ডিসকর্ড অফ আওয়ার নেশন। তোমরা যদি কোনো ফ্রেন্ডকে দেখো যে প্রথম প্রথম গিটার কিনে বা অন্য কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কিনে, উল্টা বাজায়, মানে যে গিটার কিনে সে গিটার দিয়ে তবলা বাজায়, আর যে তবলা কিনে সে তবলা দিয়ে ড্রামস বাজায়, তার লয় কিছুই বোঝে না, কিন্তু ওর কাছে মনে হয় হেভি বাজাচ্ছি, ঠিক আছে? এইটা হচ্ছে জ্যাংলিং ডিসকর্ড, যখন সুর মিলে না। এইটাকে একটা বিউটিফুল সিম্ফনি, একটা অসাধারণ সিম্ফনি মানে হচ্ছে ঐকতান, সুর মিলে ভ্রাতৃত্বের সুরে আমরা চেঞ্জ করব। এখন যে একজন আরেকজনের সাথে মারামারি করতেছি, এটা হচ্ছে জ্যাংলিং ডিসকর্ড। এইটাকে আমরা চেঞ্জ করব একটা সিম্ফনি অফ ব্রাদারহুডের, ভ্রাতৃত্বের ঐক্যে বা সুর যেরকমভাবে মিলে বেসুরও যেন না হয়। উইথ দিস ফেথ উইল বি এবল টু ওয়ার্ক টুগেদার, টু প্রে টুগেদার, টু স্ট্রাগল টুগেদার। একসাথে কাজ করবো, একসাথে প্রে করবো, একসাথে স্ট্রাগল করবো, গো টু জেল টুগেদার, একসাথে জেলে যাবো, টু স্ট্যান্ড আপ ফর ফ্রিডম টুগেদার, একসাথে আমরা ফ্রিডমের জন্য দাঁড়াবো, নোয়িং দ্যাট উই উইল বি ফ্রি ওয়ান ডে। একদিন আমরা স্বাধীন হয়ে ছাড়বো, এই বিশ্বাস আমাদের থাকতে হবে। ইফ আমেরিকা ইটস টু বি আ গ্রেট নেশন এগেইন, যদি আমেরিকাকে সেই মহান দেশ হইতে হয় যেই স্বপ্নটা প্রথমে দেখছে অল ম্যান আর ইকুয়াল, তাহলে অবশ্যই এটাকে ট্রু হইতে হবে। ওই কথাটা যেটা বলছে, এই কথাটাকে মানতে হবে। এই স্বপ্ন যেটা তাদের বিশ্বাসের মধ্যে, ক্রিডের মধ্যে প্রথিত ছিল, সেটাকে মানতে হবে। তাহলে করতে হবে কি? সো লেট দ্য ফ্রিডম রিং। এই রিং মানে হচ্ছে, যেহেতু উনি খ্রিস্টান ছিলেন, আবারও বুঝাইতেছি, খ্রিস্টানদের চার্চে ঘন্টা দেয়, ঘন্টা দিলে সবাই একসাথে প্রে করতে আসে। তো উনি বলছেন যে ফ্রিডম রিং করো এবার, যাতে সবাই প্রডিজিয়াস হিপটপ নিউ হ্যাম্পশায়ারের সেই বড় বড় পাহাড় থেকে, মাইটি অ্যালায়েন্স অফ নিউ ইয়র্কের বড় বড় পর্বতমালা থেকে, অন্যান্য জায়গা থেকে সবাই যেন, পেনসিলভেনিয়ার পর্বতমালা থেকে সবাই যেন চলে আসে ওই ফ্রিডমের ঘন্টা ধরে শুনে, প্রেয়ারের ঘন্টা ধরে শুনে সবাই যেরকম চার্চে যায়, ফ্রিডমের ঘন্টা ধরে শুনে সবাই যেন এবার চলে আসে। লেট ফ্রিডম রিং ফ্রম এভরি হিলস অ্যান্ড মো হিলস অফ মিসিসিপি। মিসিসিপির সকল হিল এবং মো হিল থেকে ডাক দাও, ফ্রিডমের রিং ডাক দাও। ফ্রম এভরি মাউন্টেন লেট দ্য ফ্রিডম রিং। এটা লেট ফ্রিডম রিং কি কোন বাক্য এটা আমরা জানি, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে বসছে। And when this happens, when we allow freedom ring, when we let ring the every village and hamlet, hamlet মানে হচ্ছে ছোট ছোট গ্রাম, মানে গ্রামের চেয়ে একটু ছোট, পাড়া মহল্লা টাইপ, হ্যাঁ? যখন আমরা এই প্রত্যেকটা গ্রাম থেকে, হ্যামলেট থেকে, প্রত্যেকটা স্টেট এবং সিটি থেকে রিং করব ফ্রিডমকে, ফ্রিডমের ঘন্টা বাজাবো, স্বাধীনতার ঘন্টা বাজাবো, স্বাধীনতার ডাক দিব, উইল বি এবল টু স্পিক দ্য ডে ওয়েন অল গডস চিলড্রেন, তার বিশ্বাস অনুযায়ী মানুষ গডের চিলড্রেন, এটা যেহেতু খ্রিস্টানরা বিশ্বাস করে, ব্ল্যাক ম্যান অ্যান্ড হোয়াইট ম্যান, জিউস অ্যান্ড জেন্টাইল, প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক্স, উইল বি এবল টু জয়েন অ্যান্ড সিং দ্য ওয়ার্ডস অফ ওল্ড নিগ্রো। যে সবাই একসাথে এসে নিগ্রো স্পিরিচুয়ালের সেই গানটা গাবে। কী গান সেটা? ফ্রি অ্যাট লাস্ট, ফ্রি অ্যাট লাস্ট, থ্যাঙ্কস অল মাইটি, ফ্রি অ্যাট লাস্ট। এই হচ্ছে ওই স্পিরিচুয়াল, নিগ্রো স্পিরিচুয়ালের গান, যেটা সবাই আমরা আবার একসাথে গাইতে পারবে, এটা উনি বলতেছেন। অ্যাব্রিজড ভার্সন এটা। হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাব্রিজড? আমরা জানি অ্যাব্রিজড মানে হচ্ছে যখন কোনো জিনিস শর্টেন হয়, লেসেন হয়, একদম শুরুতেই দিতাম বাট আমি একটু পরে দিলাম, হ্যাঁ? যেটা লেস করা হয় তাকে, সেখান থেকে লেসেন, শর্ট করা হয় যাকে, সেখান থেকে শর্টেন। এই হচ্ছে হিসাব নিকাশ। তো খুব অসাধারণ একটা প্যাসেজ। এইখান থেকে অ্যাডমিশনে যেরকম আসবে,
একাডেমিকেও আসবে। কিছু ভোকাবুলারি আমি দিছি, তোমরা নিজেরা দিয়ে নিবা। গ্রামারের আরও অনেক পড়াইতে পারতাম, বাট পেঁচাই নেই, যেহেতু একাডেমিক তোমাদের এখন একটু জরুরি। ইনশাআল্লাহ অ্যাডমিশনের সময় আবার এই ক্লাসটাকে আরও ডিটেইল পড়াবো আমি তোমাদেরকে, ঠিক আছে? তাহলে এমসিকিউগুলো কী করবা? অ্যাজ ইউজুয়াল HW করবা, তোমাদের ক্লাস হয়ে যাবে, তারপরে কোশ্চেনে আসবা। এগুলো সব বই থেকে দিছি, সুন্দর করে এগুলো নিজেরা করবা। এগুলো আমি আর পড়াবো না, একদম ইজি, জাস্ট কোনটার কোন ঘটনা সেটা আসছে। আর ফ্লো চার্টের ক্ষেত্রে স্টিল নট ফ্রি, তাহলে এখানে দিব স্টিল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ তাদের অবস্থা, তাহলে অ্যাডজেক্টিভ দিয়ে বর্ণনা করে দিলেই হয়ে যাচ্ছে, ব্যাড ভার্ব দিয়ে বর্ণনা করে দিলেই হয়ে যাচ্ছে। বিভিন্ন স্টেটগুলোর বর্ণনা চাইছে, নাম ধরে ধরে স্টেটের বর্ণনা দিয়ে দিবা, এত বড় নাম থাকতে পারে, ওকে। আর এটা প্যারাফ্রেজিং। রিটেনের তোমাদের কিন্তু একটা আলাদা, মানে তোমাদের রিটেনের কারো কারো আমার মনে হচ্ছে যে এখনও প্রবলেম তোমরা বলতে যাচ্ছ, সো আমরা তোমাদের জন্য আলাদা একটা গ্রুপ খুলছি, যেখানে আমরা প্রাইভেটলি তোমাদেরকে পড়াবো। ওই ফ্রি গ্রুপটাতে সবাই জয়েন হয়ে যাবে, প্যারাফ্রেজিং অন্যান্য সব কিছু শেখাবো তোমাদের ইনশাল্লাহ। সো আই হ্যাভ আ ড্রিম কমপ্লিট হয়ে গেল। আসো এবার দেখা হচ্ছে পরের ক্লাসে। পরের ক্লাসে আই হ্যাভ আ প্ল্যান নিয়ে কথা হবে, যে আমরা কী কী প্ল্যান করতেছি তোমাদের জন্য ইনশাআল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো। আল্লাহ হাফিজ।